এটা ছাড়া আর কোনো উপায় ছিল না মোদী সরকারের। শনিবার ব্রাহ্ম মুহূর্তে পুলিশ আর আধা সেনা সমস্ত যন্তর মন্তর ঘিরে ফেলে পাঁজা কোলা করে টেনে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে নিয়ে চলে গেল অনশনরত সোনম ওয়াংচুককে। হাসপাতালে ভর্তি করা হলো তাকে। কিন্তু এ থেকে মুখ রক্ষা হলো সরকারের? পরিস্থিতি দেখে তো একেবারেই সেটা মনে হচ্ছে না। সরকার শুধু যুব সম্প্রদায়ের, ছাত্র সম্প্রদায়ের ক্ষোভ বিক্ষোভ ডান্ডা দিয়ে ঠান্ডা করার মতলব ভাবছে। তাকে অত সহজ? খোদ ব্রিটিশ রাজ কি পেরেছিল? প্রাক স্বাধীন দেশের কথা স্মরণ করুন, অনেক চেষ্টা করেছিল ব্রিটিশ সরকার ডান্ডা দিয়ে ঠান্ডা করার সবাইকে। আর সেদিন এক শীর্ণকায় ব্যক্তি অনশনে বসেছিলেন, আর অন্যদিকে লিখে চলেছিলেন আরেক কবি তপস্বী। কি লিখছিলেন? লিখছিলেন, অভিশাপ অনেক দিন ধরে আছে দেশের উপর, সেই জন্য প্রায়শ্চিত্তে সকলকে মিলতে হবে। সেই মিলনেই আমাদের চিরমিলন শুরু হবে। মৃত্যুর বৃহৎ পাত্রে তার প্রায়শ্চিত্ত তিনি আমাদের সকলের সামনে ধরলেন, এগিয়ে দিলেন আমাদের হাতের কাছে। গ্রহণ করো সকলে, খালন করো পাপ, মঙ্গল হবে। আরো লিখছেন রবীন্দ্রনাথ, লিখছেন, জয় হোক সেই তপস্বীর যিনি এই মুহূর্তে বসে আছেন মৃত্যুকে সামনে নিয়ে, ভগবানকে অন্তরে বসিয়ে সমস্ত হৃদয়ে প্রেমকে উজ্জ্বল করে জ্বালিয়ে তোমরা জয়ধ্বনি করো তাঁর। তোমাদের কণ্ঠস্বর পৌঁছক তাঁর আসনের কাছে। বলো তোমাকে গ্রহণ করলেন, তোমার সত্যকে স্বীকার করলেন। আমৃত্যু অনশনে বসেছিলেন গান্ধীজি। আর 5ই আশ্বিন 1335 এই কথা লিখেছিলেন রবীন্দ্রনাথ। গান্ধীজির দীক্ষায় দীক্ষিত হয়ে যন্তর মন্তরে আমৃত্যু অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক, শিক্ষাবিদ, সমাজসেবী, আরো কত কি, ম্যাগসাইসন পুরস্কার প্রাপ্ত সোনম। দেশ জুড়ে যেভাবে শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলে খেলা চলছে, তা ছাত্র সমাজের সামনে, যুব সমাজের সামনে একটা অন্ধকার বয়ে নিয়ে আসছে, অন্ধকার ভবিষ্যৎ বয়ে নিয়ে আসছে। আর তারই প্রতিবাদে অহিংস আন্দোলনে বসেছিলেন এই সোনম ওয়াংচুক। 20 জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন। সেদিন ছাত্র সমাজের মিছিল যাওয়ার কথা ছিল সংসদ ভবন। সেই মিছিলে অংশ নেওয়ার কথা ছিল সোনমের। সেই মিছিল শুরু হলে তাকে সামাল দেওয়া কি সম্ভব ছিল সরকারের পক্ষে? অসম্ভব হয়ে পড়তো। কাজেই তার আগেই তুলে নিয়ে যাওয়া হলো সোনামকে। দীর্ঘ অনশনে তার শরীর ভেঙে পড়ছিল, কিন্তু মনোবল ছিল অটুট। সেটা দেখেই কি ভয় পাচ্ছিল প্রবল প্রতাপান্বিত কেন্দ্রীয় সরকার? নাকি কোনোভাবেই কোন ধরনের সরকার বিরোধী বিক্ষোভ তারা সহ্য করবে না, যার জন্য তারা সরকার বিরোধী যে কোনো বিক্ষোভ, যে কোনো প্রতিবাদকে তারা দেশদ্রোহিতা বলে চিহ্নিত করে দিচ্ছে? বারবার আদালতও বলছে না, এটা করা যায় না, এটা দেশদ্রোহিতা বলা যায় না। কিন্তু শুনবে কে? কিন্তু সরকার বাহাদুর, যা বলবেন আমাদের প্রজাদের তাই শুনতে হবে। সেই জন্য বিরোধী বিক্ষোভ তারা সহ্য করতে পারে না। আবার অন্যদিকে ভয়ও কি তারা পায়নি? হয়তো দুটোই সত্যি। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা কমেন্ট করছেন তাদের প্রতি আমি ধন্যবাদ দিয়ে রাখলাম আগাম। কারণ যা লিখবেন আমার বিরুদ্ধেও যদি লেখেন, কোনো আপত্তি নেই, লিখুন। আমি চাই মনের কথা বলতে পারুন, সবাই বলুক ভারতবর্ষে, সেটাই গণতন্ত্র। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন। ককরোচ জনতা পার্টির ডাকে, এটা আমরা জানি এটা একটা অরাজনৈতিক সংস্থা, তার ডাকে ছাত্রছাত্রীদের আন্দোলনে সামিল হয়েছিলেন ওয়াংচুক। অভিজিৎ দীপকে আমরা জানি ককরোচ জনতা পার্টির উদ্যোক্তা, উনি এটা উদ্যোগ নিয়ে এটা তৈরি করেছিলেন। ছাত্র সমাজের দাবি একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আর সে দাবি তো কোনো মতেই মানতে রাজি নয় কেন্দ্র সরকার। অন্যদিকে প্রধান যে বিরোধী দল কংগ্রেস, সেও কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে ছাত্র যুবদের নিয়ে একই দাবি নিয়ে আন্দোলনে নেমেছে। यहाँ पे जो भी युवा हैं, ये आपका सपना है। एसएससी, यूपीएससी, आरआरबी, जेई, नीट, दीज आर योर ड्रीम्स। पैसा देखिए इन 5 एग्जाम्स का 3.5 लाख करोड़ रुपया आपके परिवारों के जेब में से निकलता है, लोन से निकलता है, दर्द से दुख से निकलता है। उतना पैसा हिंदुस्तान की सरकार एजुकेशन बजट, हेल्थ बजट, लेबर बजट, साइंस बजट, वुमेन एंड चाइल्ड बजट में डालती है। मतलब 5 मिनिस्ट्रीज का पैसा हर साल इन एग्जाम्स के माध्यम से आपके परिवारों के जेब से निकाला जाता है। उसके बाद आपको कहा जाता है कि दरवाजा बंद है। ये हिंदुस्तान की एजुकेशन सिस्टम की रियलिटी है। আবার এইদিকে সোনম বসে পড়েছিলেন অনশনে। জোড়া হুলে বিদ্ধ হচ্ছিল কেন্দ্র, কিন্তু সোনমের হুলে বড় বেশি যন্ত্রণা বিদ্ধ হতে হচ্ছিল সরকারকে।
অতএব তাকে তুলে নিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না কেন্দ্রে। কে এই সোনাম? আপনারা অনেকেই জানেন, আরো একবার বলে দিই, সোনাম এমন কি করেছেন যার জন্য তার নাম ডাক? লাদাখ উপত্যকায় না ছিল পড়াশোনার সুব্যবস্থা, না ছিল গড় গেরুত্থারি ব্যবস্থা। সেখানে জন্ম ওয়াংচুকের। 9 বছর পর্যন্ত বাড়িতে ঘষা মাজা করে পড়াশোনা করলেন তিনি। তারপর স্কুলে, সেখানে লেখাপড়া সাঙ্গ করে চললেন শ্রীনগর, ভর্তি হলেন এনআইটিতে, হয়ে গেলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কোথায় এরপর সুখে শান্তিতে ঘর কন্যা করবেন তা নয়, চললেন কিনা দেশ উদ্ধার করতে। কেন পড়াশুনো হবে না এই লাদাখের কিশোরদের মনে ভাবতে লাগলেন তিনি। তৈরি করলেন এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রথম ব্যাচে যে জনা 12 পড়ুয়া ভর্তি হলো, কারা তারা জানেন? স্কুলে দশম বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যারা গোল্লা পেয়েছিল তারা। আর তারা যখন সেখান থেকে বেরোলো, তারা বেরোলো মাথা উঁচু করে। কেউ ইঞ্জিনিয়ার হলো, কেউ বা অন্য কোনো পেশায় গেল। ওয়াংচুক দেখলেন এবং অন্যকে দেখালেন যে শুধু প্রথাগত শিক্ষায় বিজ্ঞান শেখালে কাজের কাজ হবে না। পড়ুয়াদের মাথায় ঢুকিয়ে দিলেন কি করে বিজ্ঞানকে প্রতিদিনের কাজেও লাগানো যায়। লাদাখে জল সমস্যা প্রবল, উপর থেকে জল ঢেলে বরফের স্তূপ বানালেন তিনি। সেই বরফ গ্রীষ্মে ধীরে ধীরে গলতে শুরু করে, সেই জল দিয়ে শুরু হলো জলসেচের ব্যবস্থা। গ্রীষ্মে মিলল পানীয় জল। তিনি দেখলেন ভারতীয় সেনাদের সিয়াচেনের প্রবল শীতে প্রবল কষ্ট। তিনি আবিষ্কার করে ফেললেন এমন একটা আজব গৃহ, এমন একটা তাঁবু যা সূর্যের তাপে উষ্ণ থাকে দিনের বেলা, আর তাঁবুর অন্য একটি কক্ষ রাত্রে গরম থাকে। কিন্তু এখানেই তো থামলেন না তিনি। তিনি শুরু করলেন আরেকটা আন্দোলন। সেই আন্দোলনটাই কেন্দ্র সরকারের শীত দ্বারা বয়ে নামিয়ে দিল একটা ঠান্ডা স্রোত। লাদাখকে দিতে হবে রাজ্যের মর্যাদা। অনশন করলেন। সেই সময় অনশনে প্রচুর মানুষ বিজেপি বিরোধিতায় নেমে পড়ল। আন্দোলনরত একটি গোষ্ঠী বেরিয়ে গিয়ে সোনামের কোনো অনুমতি না নিয়ে উত্তেজিত হয়ে বিজেপির অফিস ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠে গেল। কি অভিযোগ উঠলো? যে তিনি বিদেশি শক্তির সাহায্য পুষ্ট আন্দোলনকারী। অবশেষে স্থান হলো জেলের অন্দরে, জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। 170 দিন কারাবাস করে ফিরলেন তিনি। কিন্তু লাদাখের এই সন্তানকে হার বানাতে পারেনি কেন্দ্র সরকার। গান্ধীকে স্মরণ করে অহিংস আন্দোলনের ডাক আবার দিন এই ছাত্র সমাজের পাশে দাঁড়িয়ে যন্তর মন্তরে বসে। অনশনের 20 দিন অতিক্রান্ত হওয়ার পরেও কেন্দ্রের কোনো হেলদোল দেখা যায়নি। অন্য সমস্ত রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে, কেউ বলেছে আপনি তুলে নিন, আপনার এই শরীর যদি ভেঙে যায় বা আপনি যদি চলে যান তা কিন্তু দেশের পক্ষে অমঙ্গল। কিন্তু কেন্দ্র সরকার কিচ্ছু বলেনি। যখন তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটছে, তখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথারীতি বিদেশ সফররত, আর স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরা দেখছেন কিভাবে সংসদে বিভিন্ন দল থেকে সাংসদদের বিজেপিতে সামিল করানো যায়। 2/3 পেতে হবে তো, যেমন করে হোক, তবে না যেমন খুশি বিল তারা পাস করতে পারবেন। আইন হবে ডান্ডা মেরে ঠান্ডা করার আইন সব। কিন্তু সারা দেশে নিট সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে যেভাবে যুব সমাজ পথে নেমেছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে, তাকে সামাল দেওয়া কিন্তু খুবই কঠিন হয়ে পড়ছে দিনের পর দিন উত্তর কেন্দ্র সরকারের কাছে। প্রথম থেকেই এনডিএ সরকার সর্বসমক্ষে একটা জিনিস ঘোষণা করেছে যে তাদের সরকারের মন্ত্রীরা কখনো পদত্যাগ করেন না। কিন্তু মুশকিল হলো যুব সমাজের আন্দোলন থেকে একটা দাবি বারবার উঠছে। এই দাবিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এত বড় আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কেন? অ্যাকাউন্টেবিলিটি চাইছে। কেউ একজন তো অ্যাকাউন্টেবল হবেন, তাই স্বীকার করবেন। কেউ স্বীকার করছে না। আর সেই কারণে অত্যন্ত বিপাকে পড়ে যাচ্ছে কেন্দ্র সরকার। যবে থেকে সোনাম আমরণ অনশনে নেমেছেন তবে থেকে পরিস্থিতি আরো জটিল হয়েছে, আরো ঘোরালো হয়েছে। আর ছাত্র আন্দোলন ক্রমেই ভিন্ন মাত্রা পেতে শুরু করেছে। সাধারণ মানুষও সহানুভূতি চোখে দেখতে শুরু করেছে। শুধু তাই নয়, ভীষণ ভাবে ভাবছে তাদের ছেলেপুলেদের কি হবে, বা ছেলেপুলেরা ভাবছে তাদের কি হবে। এই অবস্থায় আর দেরি নয় বলে কেন্দ্র তার সেপায় পেয়াদা লোক লস্কর নিয়ে নেমে পড়লো মাঠে। কিন্তু এই বিক্ষোভ কি প্রশমিত হলো বলে ধরে নেওয়া উচিত হবে? না, কোনো কারণ নেই।
কংগ্রেস এই ইস্যুকে কেন্দ্র করে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশে কংগ্রেস কর্মীরা রাজপথে নেমে বড় মাপের আন্দোলন শুরু করেছেন। রাহুল গান্ধী আমরা জানি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে ছাত্রদের নিয়ে আন্দোলন করছেন। বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিতে প্রশ্ন ফাঁসের চক্র সক্রিয় থাকার প্রমাণ মিলেছে, আর সেখানকার শিক্ষার্থীরাও এই আন্দোলনে সামিল হয়েছে। বিহার থেকে, পশ্চিমবঙ্গ থেকে, ওড়িশা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু যন্তর মন্তরে ছাত্রছাত্রীরা গিয়েছেন। এই ছাত্র সমাজের আন্দোলনকে যদি কেন্দ্র সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার না করে, তাহলে দেশ জুড়ে কিন্তু একটা ক্ষোভ ধুমায়িত হতে দেরি হবে না। কেন্দ্রের আশা করি মনে আছে পট্টি শ্রীরামলুর কথা। তেলেগু ভাষীদের জন্য পৃথক রাজ্যের দাবি তুলে গান্ধীবাদী শ্রীরামালু আমৃত্যু অনশন করেছিলেন 1952 সালে। 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। খোদ নেহরু বুঝতে পারেননি এই মৃত্যু কতখানি অভিঘাত হয়ে আনতে পারে। দেশ জুড়ে প্রবল আন্দোলনে পর্যদস্ত হয়ে নেহরু শ্রীরামালুর মৃত্যু 4 দিন পরে অন্ধ্রকে পৃথক রাজ্য ঘোষণা করেন। ইতিহাসের এই অধ্যায়টা অন্তত মাথায় রাখা উচিত কেন্দ্র সরকারের। মোদী সরকার সবসময় নেহরুর কথা বলেন, তো অন্তত নেহরুর এই অধ্যায়টা তার নিশ্চয়ই মনে থাকবে। মোদী আজ হয়তো সোনমকে তুলে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়া গেল বলে ভাবছে সরকার, কিন্তু আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তে যে একইভাবে অনশন আন্দোলনে আরো অনেকে বসে পড়বে না, এমন কথা কি কেউ বলতে পারেন? এই ভয় কি কেউ পাচ্ছে? এই যদি ভয় ভেঙে যায় তখন কি হবে? ভয় ভেঙে গেলে ফের গান্ধীকে স্মরণ করতে হয় আমাদের। সেই স্মরণ করেই শেষ করছি। গান্ধী মহারাজের শিষ্য, কেউ বা ধনী কেউ বা নিঃস্ব, এক জায়গায় আছে মোদের মিল। গরিব মেরে ভরায় নে পেট, ধনীর কাছে হই নে তো হেঁট, আতঙ্কে মুখ হয় না কবু নীল। ষণ্ডা যখন আসে তেড়ে, উঁচিয়ে ঘুষি ডান্ডা নেড়ে, আমরা হেসে বলি জোহানটাকে, ওই যে তোমার চোখ রাঙানো, খোকা বাবুর ঘুম ভাঙানো, ভয় না পেলে ভয় দেখাবে কাকে? সিধে ভাষায় বলি কথা, স্বচ্ছ তাহার সরলতা, ডিপ্লোমেসির নাইকো অসুবিধে। গারদখানার আইনটাকে খুঁজতে হয় না কথার পাকে, জেলের দ্বারে যায় সে নিয়ে সিধে। দলে দলে হরিণ বাড়ি, চলল যারা গৃহ ছাড়ি, ঘুচল তাদের অপমানের সাপ, চিরকালের হাত কুড়িতে ধুলায় খসে পড়ল নিজে, লাগলো ভালে গান্ধীরাজের ছাপ। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই নোটিফিকেশন আইকনটা অন করে রাখবেন। নমস্কার।